গণেশ চতুর্থী তো চলে গেল, এবার তো আমাদের বাঙালিদের সবথেকে বড় পুজো দুর্গাপুজো কিন্তু আসতে চলেছে। তাই দুর্গাপুজোয় কিন্তু বিজয়া দশমীর দিন আমরা অনেক রকম মিষ্টি বানিয়ে থাকি, বিশেষ করে আমাদের বেঙ্গলি যে মিষ্টি সেগুলো তো থাকেই। তো এবার বেঙ্গলি মিষ্টির সাথে সাথে একটা রাজস্থানি ডেজার্ট রেসিপি শেয়ার হয়ে যাক। আজ আপনাদের কাছে আমি বানিয়ে দেখাবো ঘেবর, যেটা কিন্তু রাজস্থানের বিখ্যাত প্রসিদ্ধ একটা ডেজার্ট। রেসিপিটা দেখলে কিন্তু দেখে মনে হয় যে বানানো কিন্তু ভীষণ টাফ, কিন্তু একদমই নয়। রেসিপিটা বানানো ভীষণ ইজি, শুধুমাত্র এর পারফেক্ট রেশিওটা ফলো করতে হবে, তাহলে কিন্তু প্রথমবারেই এই রেসিপিটা যে কেউ বানিয়ে উঠতে পারবে, নো ফেল রেসিপি হয়ে যাবে কিন্তু। তো চলুন দেখে নিন রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটা কথাই বলবো, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর যে রেশিওটা কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা পার্ট এই রেসিপিটার জন্য। সাথে আপনাদের এটাও আমি শেয়ার করব যে অল্প দুধ দিয়ে কিভাবে থিক রাবড়ি বানানো যায়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ ঘি। ঘিটা একটু মেল্ট করব, সেই জন্য আমি কাপের মধ্যে নিয়ে এইভাবেই বসিয়ে দিয়েছি। যে এক্সট্রা ঘিটা হবে সেটা প্যানে থেকে যাবে, আর 1/4 কাপ আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ঘিটা মেল্ট হয়ে গেছে, আর ঘিটা অবশ্যই কিন্তু মেল্ট করেই ইউজ করতে হবে। পরে যদিও কিন্তু ঘিটা আবার ফের এটাকে জমাতে হবে, কিন্তু এই প্রসেসটা করতেই হবে। তো 1/4 কাপ নিয়েছি ঘি, আমি মেল্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট 5 টুকরো বরফ। বরফ দিয়ে ঘিটাকে কিন্তু ঠিক এইভাবেই জমাতে হবে। তো মোটামুটি এখানে 5 মিনিট টাইম নিয়ে আমি কিন্তু এই কাজটা করে নিয়েছি। আর এটা দেখুন কত সুন্দর কিন্তু জমতে শুরু করেছে, মানে পুরো একদম বাটারের আকার নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন বাটার মেল্ট করা হলে যেমন দেখতে লাগে ঠিক সেরকম এটা জমে গেছে। এবার এখানে যে এক্সট্রা বরফ আর জলটা আছে সেটা কিন্তু ফেলে দেবো। তো দেখুন বরফ আর জল যতটুকু থাকবে ততটুকুই ফেলে দিতে হবে, জলটা কিন্তু থাকা চলবে না। তারপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতক্ষণ একটা ক্রিমি টেক্সচার এসে যায়। আর এই টেক্সচারটা ঠিক এসে যাবে আমরা যখন ঘি বানাই তার আগে যেমন টেক্সচারটা থাকে ঠিক সেরকম দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার জন্য এখানে রেশিও লাগবে ঘিয়ের 1/4 কাপ। এবার আমি তো মেজারমেন্ট কাপ নিয়েছি, আপনাদের কাছে যে কোনো একটা পাত্র নেবেন। যেই পাত্রে ময়দা মাপবেন সেই পাত্রেরই 4 ভাগের 1 ভাগ ঘি নেবেন। অল্প অল্প করে ময়দাটা ঠিক এইভাবে মেশাতে থাকবো, একসাথে কিন্তু পুরো ময়দাটা দেবেন না। আর ময়দাটা দেখুন ঠিক ভালোভাবে ঘিয়ের সাথে মিশে গিয়ে একটা ক্র্যাম্বেল টেক্সচার নিয়ে নিয়েছে। আর এই 1 কাপ ময়দা দিয়ে আমি যে সাইজের বানিয়েছি ঘেবরগুলো, এই সাইজের কিন্তু 8 থেকে 10টা ঘেবর তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। বেসনটাও কিন্তু 1 কাপ পরিমাণ ময়দার জন্য 1 টেবিল স্পুন লাগবে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা ক্রাম্বল টেক্সচার এসে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম চিল্ড ওয়াটার। তো এখানে একটা কথা বলে দেয়, এখানে কিন্তু নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন। তারপর কিন্তু একদম ঠান্ডা জলে কিন্তু এটাকে অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে। তো আমার মনে হয় তার থেকে সব থেকে ভালো এটা একদম চিল্ড ওয়াটার ইউজ করায়। তো দেখুন অল্প অল্প করে জল ইউজ করছি। এবার জলের পরিমাণটাও বলে দিই, 1 কাপ ময়দার জন্য এখানে 2.5 কাপ জল ইউজ হবে। মানে যে কোনো একটা পাত্রের মাপে ময়দা যেটা নেবেন তার 2.5 গুণ বেশি কিন্তু জল ইউজ করতে হবে। মানে বুঝতে পারছেন যে এর যে কনসিস্টেন্সিটা হবে একদম থিন কনসিস্টেন্সি। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে বানিয়ে নেবেন, নাহলে মিক্সার জারও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এখন তো হাত দিয়ে দেখিয়েছি, আপনারা যদি বলেন তো মিক্সার জারও এটা কিন্তু আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। এবার কিন্তু এই ব্যাটারটা ঠিক আমি যেমনভাবে ছেঁকে নিলাম, একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যে দানা দানাটা থাকবে কিছু কিছু থেকে যায়, সেগুলো থাকলে কিন্তু প্রবলেম হবে। তারপর আমি দেখুন এটাকে ঠান্ডা জলে বসিয়ে দিলাম, বরফ মেশানো জলে। আর এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু ঠান্ডায় থাকতে হবে, তাই কিন্তু বরফ জলে বসিয়ে রাখতে হবে। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, আর ঘেবরের মাপটা কীরকম রাখতে চান সেই মতো একটা এরকম কোনো একটা রিং ইউজ করতে পারেন। তো আমি এখানে স্ট্যান্ড ইউজ করছি। এক কথায় বলে দিই, যেই পাত্রে বানাবেন সেই পাত্রের সাইজে কিন্তু এটা উঠে আসবে। তো কড়াইয়ে যদি বানাতে চান তাহলে কড়াইয়ের মাপেই কিন্তু জিনিসটা হবে, তাই আমি কিন্তু এরকম একটা স্ট্যান্ড ইউজ করেছি। এবার কিন্তু এগুলো হাই হিটে ভাজতে হবে, তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার আমি যেমনভাবে দিলাম ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিয়ে ভাজতে হবে। তো অল্প অল্প করে ব্যাটার দিতে দিতে যদি এরকম বেশ ফুল হয়ে যায়, তাহলে কোনো রাউন্ড জিনিসের সাহায্যে, যেমন আমি বেলনা সাইজে করলাম, মধ্যেটা এরকম ফাঁকা করে আবার অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। মোটামুটি একটা ঘেভারের থিকনেস যতটা রাখা দরকার তার জন্য আমি প্রায় 20 থেকে 22 বার অল্প অল্প করে ব্যাটার এইভাবে দিয়ে গেছি। তবে কিন্তু একটা ঘেভারের যে থিকনেস হয় আমি কিন্তু সেই পারফেক্ট থিকনেসটা পেয়েছি। এবার আপনারা চাইলে আরও বেশি পাতলা বানাতে পারেন অথবা আরও বেশি থিক বানাতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো তারপর দেখুন
এটা বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। প্রথম দিকে হাই ফ্লেমে করার পর মিডিয়াম ফ্লেমে, তারপর একটু লালচে হওয়ার জন্য ওয়েট যখন করতে হবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এনে নিতে হবে। তো দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, একটা ঘেবরের যেমন কালার দরকার ঠিক সেরকম। এরপর আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখতে পাবেন যে আরও বেশি লালচে করে দেখতে ভালো লাগার জন্য, কিন্তু বেশি লালচে করলে সত্যি কথা আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, হালকা একটু তেতো ভাব লাগে। তো আমার মনে হয় এই যে কালারটা এটাই ঠিক আছে। তো দেখুন একটা কি সুন্দর বেশ উঠে চলে এলো। এবার এটাকে একটা স্ট্রেনারে এইভাবে রেখে দিতে হবে যাতে এক্সট্রা যে অয়েলটা সেটা যাতে বেরিয়ে যায়। তো আমি এটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু এতটুকু আর অয়েল নেই, পুরো অয়েলটাই কিন্তু বেরিয়ে গেছে। তো ঠিক এইভাবেই চলুন আমি সবগুলো বানিয়ে নিই। এবার আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিই এটা কিভাবে ফেলতে হবে। ফেলতে হবে কিন্তু একদম দূর থেকে। আমি প্রথম ভিডিওটা আপনাদের কাছ থেকে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম, আর কতটা ওপর থেকে ফেলছি। যতটা ওপর থেকে ফেলা হবে তাতে কিন্তু ওর যে জালগুলো তৈরি হয় ভেতরের যেই, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এবার চলুন বানিয়ে নিই রাবড়িটা। তো অল্প দুধ দিয়ে কিভাবে ঠিক রাবড়ি বানাবেন সেটা আজ আপনাদের কাছে শেয়ার করব। এখানে দুধের পরিমাণ আছে 1 লিটার। 1 লিটার দুধ থেকে কিন্তু 250 গ্রাম রাবড়ি কোনো মতেই পাওয়া যায় না। তবে এই প্রসেসে যদি বানিয়ে থাকেন তাহলে খেতেও টেস্টি হবে, আর অল্প দুধ দিয়ে কিন্তু ঠিক রাবড়িও বানাতে পারবেন। তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখে দুধটা এইভাবে জাল করে নেব যতক্ষণ না ঘন হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন দুধটা প্রায় হাফের থেকে কমে গেছে। তো এইরকমই দরকার। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা। কেশর থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। তবে কেশর দিলে কালারও খুব ভালো আসে আর টেস্টও হয় খুব সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। চিনিটা খুব বেশি অ্যাড করার আমার মনে হয় দরকার নেই, কারণ রাবড়ি খুব বেশি মিষ্টি ভালো লাগে না। এবার নিয়ে চলে এসেছি সেই সিক্রেট ট্রিক্সটা কি, দেখুন রাবড়িটা ঠিক বানানোর। এর মধ্যে অ্যাড করব পাউরুটি, তবে এর ব্রাউন পার্টটা কিন্তু বাদ দিয়ে দেবো। ব্রাউন পার্টটা কেটে আমি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে আর দুধের মধ্যে এইভাবে ফেলে দিলাম। তবে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আপনারা গ্রাইন্ড করেও দিতে পারেন, সেটা দিলেও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি এর সঙ্গে দিয়ে এবার হ্যান্ড উইস্কার দিয়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশেও যাবে এবং রাবড়িটা ঠিক করতেও কিন্তু হেল্প করবে, আর টেস্ট হবে কিন্তু ভীষণ সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর গ্যাসটা কিন্তু আমি একটু হাই হিটে করে ফুটিয়ে নিয়ে দুধটা বন্ধ করে দেবো, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠিক হয়ে যাবে। তো গ্যাস আমি বন্ধ করে দিলাম, এটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য ওটা ছেড়ে দিলাম। এবার বানিয়ে নেবো একটা চিনির শিরা। তার জন্য 1 কাপ চিনির সাথে 1 কাপ জলই ইউজ করেছি। সেম কোয়ান্টিটি নেবেন, অথবা জলের পরিমাণ একটু কম হলেও অসুবিধা নেই। এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না মেল্ট হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে রেখেছি। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস ইউজ করছি যাতে এটা ঠান্ডা হওয়ার পর ক্রিস্টাল হয়ে না যায়। তো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব যে এটা একটা তৈরি হচ্ছে কিনা। আর ক্রিস্টাল হয়ে যাওয়ার ভয়টা এই জন্যই থাকে যেহেতু এটা এক তারের একটা শিরা বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা তার তৈরি হচ্ছে, কিন্তু মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর এগুলো সব ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ঘেবরগুলো সার্ভ করব, কারণ গরম গরমে যদি এগুলো ইউজ করেন ঘেবর নরম হয়ে গিয়ে একদম খেতে ভালো লাগবে না। তো সমস্ত জিনিস আমি ঠান্ডা করে নিয়েছি। রাবড়িটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য থিকনেসও বেশ ভালো হয়ে গেছে, আর বেশ দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে ঠান্ডা ঠান্ডা। এবার দেখুন ওপর থেকে আমি চিনির শিরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে অল্প অল্প করে চিনির শিরা দেওয়ার পর এবার রাবড়িটা ওপর থেকে এইভাবে সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছেন যে রাবড়িটা কতটা ঠিক হয়ে গেছে, কীরকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করেছিলাম। যত ঠান্ডা হবে এটা কিন্তু তত ঠিক হতে থাকবে। আর দেখে মনে হচ্ছে যে এর মধ্যে কোনো রকম ব্রেড মেশানো আছে, একদমই মনে হচ্ছে না। আমরা দোকান থেকে যেরকম রাবড়ি কিনে থাকি ঠিক সেরকমই কিন্তু টেক্সচারটা হয়েছে। আর দেখুন ওপর থেকে ঠিক এইভাবে আমি রাবড়িটা সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এভাবে সাজিয়ে দেব। তো ড্রাই ফ্রুটস যত রকম থাকবে, যত দিতে পারবেন ততই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার কাছে এখানে আজ আলমন্ড আর কাজু অ্যাভেলেবেল ছিল, সেটাই দিয়েছি। পেস্তা দিলে কিন্তু আরও ভালো লাগে, কিন্তু পেস্তাটা আজ আমার কাছে অ্যাভেলেবেল নেই, কারণ পেস্তার যে কালারটা যে কোনো ডেজার্টের ওপর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এছাড়াও গোলাপের পাপড়ি অথবা রূপোর রাংতা
অথবা কেশরের ধাগা, যে কোনো কিছু দিয়ে এটাকে কিন্তু গার্নিশিং করতে পারেন। এটা যত গার্নিশ করা যায় দেখতে কিন্তু তত ভালো লাগে। তো দেখুন সাধারণভাবে আমি করেছি, তাতেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখে মনেই হচ্ছে না যেটা বাড়িতে বানানো, দেখে মনে হচ্ছে কিন্তু বাজার থেকে বা মার্কেট থেকে কিনে এনেছি, তাই না? এবার আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি। এটা উপর থেকে হবে সফট আর নিচে থেকে হবে হালকা ক্রিস্পি, খেতে জাস্ট দারুণ। তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব এবারে পুজোয় একবার হলেও এটা ট্রাই করুন। তো যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আর রেসিপি ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।